নিজের ভালোবাসার মানুষকে ফেলে নতুন জীবনে সকল প্রত্যাশাকে বিলীন করে তিনি ফিরিয়ে দিয়ে গেলেন মায়ের মুখের ভাষা। তিনি আর কখনো ফিরবেন না তার প্রিয় পারিল গ্রামে। বলছি শহীদ রফিকের কথা। আজ তার স্মৃতিকথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদ রফিকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম। কেমন আছেন? ভালো আছি। এইখানে দর্শনার্থীরা যখন আসে তারা আসলে তার ব্যবহৃত 4টি চেয়ার, একটি টেবিল এবং তার হাতে সেলাই করা একটা টেবিলের কাভার এবং তার একটি পাঞ্জাবি লুঙ্গি আমরা দেখতে পাই। তো এই যে যখন আমরা এই হাতের কাজ করা টেবিল ক্লথের কথা আসে, তখন তার সঙ্গে তার দাদির সম্পর্কের বা তাদের দুজনের যে এত একটা ভালোবাসার সম্পর্ক ছিল, বড় নাতি হিসেবে হোক আর যেভাবে হোক, একটু ওই পারিবারিক গল্পটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ছোট সময় থেকে রফিক একটু চঞ্চল ছিল আর কি। আর বড় সন্তান, বাবার বড় সন্তান, তো এখানে তো আদর যত্ন, আত্মীয় স্বজন, দাদি, মা, খালা সবাই আদর করত। তবে সে ছোট সময়টি চঞ্চল ছিল, ওই খেলাধুলার দিকে খুব একটা ঝুঁকি ছিল, নিজে হাতে সেলাই ফুরি করছে এগুলা। তার স্কুল কলেজও তার ওই লিডারি করছে, ক্লাব চালাইছে। একবার ওই গাছে থেকে পইরা তার হাত ভাঙলো। আমাদের ব্যবসা ছিল ক্যালকাটাতে, বাবা ঢাকা ক্যালকাটা নিয়ে গেল। ওখানে আবার তারে মৃত্যু ইনস্টিটিউট স্কুলে ভর্তি করলো। ভর্তি করার পরে উনি আবার বাংলা, তখন তো বাংলাদেশ না, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান নিয়ে আসলো। আইসা উনি বাইরা হাই স্কুলে তখন ভর্তি হলো। তখন বাইরা স্কুল থেকেই কিন্তু 48 সনে ম্যাট্রিক পাস করেছে। ওখান থেকে পাস করে ইন্টার করছে যখন দেবেন্দ্র কলেজে। পরে আমাদের ব্যবসা তো বাবুবাজারে 29 নম্বর আকরম খান রোডে ছিল আমাদের ফ্রেশ। সেখানে বাবাই বললো যে তুমি ঢাকা আসো, জগন্নাথে ভর্তি হও আর ব্যবসা আমার সাথে দেখাশোনা করো। এই ফাঁকে ওনার বিয়েও ঠিক হইল। বিয়ে ঠিক হইলো আমার স্বাস্থ্য পরিণতি। তো পাঞ্চুনি কয় না, দেশে একটা পাঞ্চুনি করার জন্য হয়েছে। তো বাবাই তাকে বললো যে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে খুবই উত্তাল, তুমি তো বাইরে যাইও না, আমি দেশে যাইতেছি দিন তারিখ করার জন্য। তাকে রেখে বাবাই চলে আসে পারিলে এসে দিন তারিখ করা হয়ে গেছে। তখন তার এত সুযোগ ছিল না, যোগাযোগের কোনো ই ছিল না। এর মধ্যে ফেব্রুয়ারি 21 তারিখের আগেও রাত 10:30 পর্যন্ত আমার ভগ্নিপতি মোবারক আলী খান, তখন আলু বাজারে তার কারখানা, তখনও সে আমার ড্রেস যে এখন পরা আছে এরকম সে ওই ড্রেসটা পরা। তখন তাকে বলছে তুমি এই মুহূর্তে কিন্তু মিছিল মিটিংয়ে যাও না, মামা গেছে দেশে তোমার দিন তারিখ করার জন্যে বিয়ের। কিন্তু বাধা অতিক্রম করে উনি যখন চলে আসছে মেডিকেলের এখানে, তখন মেডিকেলের এখানে আসার পরে যখন গুলি ছুটছে আর্মিরা, তখন প্রথম গুলি কিন্তু রফিকের লাগে। প্রথম গুলিতে সে মারা যায়। আর বরগতের সালামের জব্বারে যে লাগছে, যে আহত হয়েছিল, এরা পরের দিন মারা যায়। তো লাশ আমাদেরকে ওইভাবে তা দেয় নাই। আমার ওই ভগ্নিপতি খবর পেয়ে আমার মামাতো ভাই আসলো, তখন যাই বললো যে রফিকের গুলি লাগছে, চলেন একটু যাই। মেডিকেলে গেছে, মেডিকেলে যাই তো তারা লাশ দেখাবে না। তখন উর্দুতে এসে কথা বলছে, বলার পরে জানালার দেয়া তারা শনাক্ত করছে যে দেখেন, ওই সিকিউরিটি বলছে জানালার দিয়ে আপনি দেখতে পারেন। তা একজনের কাঁধে উঠা দেখছে, ওনার খাড়া করে রাখিয়া কইছে আমি মামার একটা আঙ্কল ফিরে আসছি। এদিকে লাশ সরাই হেলাই দিছে। হ্যাঁ, লয়ে যায় দেখে যে আর ওখানে লাশ নেই, রাজমপুর কবরস্থান নিয়ে দাফন করছে। এই যে পারিল গ্রাম, যেটার নতুন নামকরণ করা হয়েছে রফিকনগর, এই যে স্মৃতি সংরক্ষণের যে জায়গাটা করা হয়েছে, সেখানে আমরা যে স্মৃতি সংরক্ষিত দেখছি, এটি আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কতদিন পর্যন্ত টিকবে? পরবর্তীতে আসলে সেটা কি বিলীন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তো এখন আমি যতক্ষণ বাঁচা আছি, আশা করি ততক্ষণ তো ধরে রাখার চেষ্টায় আছি। বাতি যারা আছে, ভাইয়ের সন্তানও নেই, কিন্তু তারা ওই যোগাযোগ একটু বিচ্ছিন্নই থাকে। ওই ফেব্রুয়ারি আসলে তখন আসে, ওই দিনে আসে। তা আমি এদেরকে মাঝে মাঝে রাগও করি যে খালি ফেব্রুয়ারিতে গেলেই তো হবে না, প্রতি সপ্তাহে অন্তত যাইতে হবে সবার। যেহেতু প্রতিষ্ঠানটা এখানে করে দিছে রফিকের জন্যে, তাই না? তাহলে তোমরা যদি না যাও তাহলে তো এটা হয় না। আশা করি এটা বিলীন হবে না।
আর বইগুলো তো আমরা অনেক বই, প্রায় 10,000 বই আছে এখানে। এখানে আমরা কিন্তু আসলে বইয়ের অনেক সমারোহ দেখছি, কিন্তু তার ব্যবহৃত জিনিস কিন্তু আমরা খুব কম দেখছি। ব্যবহারিক জিনিস খুব একটা ছিল না, যা ছিল সেটাই আমরা, এটা ছিল আগে, নষ্ট হয়ে গেছে, এটা মা ওইভাবে রাখতে পারে নাই, তখন যেটুক ছিল সেটুকুই আমরা দিতে পারছি। ব্যবহার তো অবশ্য অনেক জিনিসই ছিল। একটা লোকের আমাদের এই যে আমরা এখন বসবাস করতেছি, আমার তো জিনিসপত্র কম নাই, কিন্তু এগুলো হয়তো ওইভাবে রাখে নাই আর কি, নষ্ট হয়ে গেছে। আমরা তো জানি শহীদ রফিক আমাদের বাঙালির হৃদয়ে আছে, কিন্তু এই যে তার নামে যে পাঠাগারটি এখানে স্থাপিত হয়েছে, এইটা আসলে এলাকাবাসীর মধ্যে কেমন প্রভাব বিস্তার করেছে? এলাকাবাসী যথেষ্ট সন্তুষ্ট যে এই জিনিসটা হওয়ার পরে এলাকাবাসী খুবই অনুভূত হচ্ছে তাদের, যে এটা না হইলে এই এলাকায় অন্ধকার ছিল, অন্ধকারই থাকতো। তখন রফিকের এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে দেখেন না, রাস্তাঘাটও মোটামুটি এখন যোগাযোগ আছে, ভালো যোগাযোগ এখন। ঢাকায় থেকে আমাদের খুব একটা এখন সময় লাগে না, যদি রাস্তার জ্যাম না থাকে আরও তাড়াতাড়ি চলে আসা যায়। আমরা তো অনেক বিষয়ে কথা বললাম, তবে আমরা যত কথাই বলি না কেন, শহীদ রফিকের অবদান বাঙালি কিন্তু কখনো ভুলতে পারবে না, আমরা অস্বীকার করতে পারবো না। আপনি তার পরিবারের সদস্য হিসেবে তো অবশ্যই গর্বিত। আমি জানতে চাই যে এই পাঠাগারটা আপনাকে কতটুকু গর্বিত করেছে? এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে তো আমার পরিবার পক্ষ থেকে আমরাও গর্বিত, এলাকাবাসী গর্বিত। হ্যাঁ, যে এটা পতাকাটা হওয়ার পরে এই এখন এরা আসতে পারে, এখানে বসতে পারে, অনেক কিছু করতে পারে এখানে এসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভাষা শহীদ রফিক গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর নিয়ে আপনার যে পরিকল্পনা, আমরা চাইবো সেগুলো খুব শীঘ্রই আলোর মুখ দেখবে। আপনাদেরকেও আমার পক্ষ থেকে, পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই সময় যে আমার কাছে আইসা সময় নষ্ট করলেন, তাতে আমরা পরিবার পক্ষ থেকে গর্বিত।